সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে বাড়ছে রোগী। চট্টগ্রামে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ আগামী শনিবার। সংস্কারের পাশাপাশি গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংস্কারের অভাবে বেহাল গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক। পথচারী দুর্ভোগ চরমে, আশ্বাস ছাড়া কিছুই মেলেনি কর্তৃপক্ষের কাছে। এবং নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে থ্রি হুইলারের দাপট। অবাধে চলাচল করলেও নির্বিকার প্রশাসন, ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মানুষের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে 1017 জন রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। রাজধানীর মুগদা হাসপাতালে শিশুসহ প্রায় 100 রোগী ভর্তি হয়েছেন। মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন আক্রান্তরা। অন্যদিকে চিকিৎসা নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন 97 জন ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভর্তি হয়েছেন 3270 জন। এর মধ্যে শিশু 839 জন। তাদের মধ্যে এক শিশুসহ মারা গেছেন 8 জন। ঢাকার অন্যান্য হাসপাতালের তুলনায় মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী তুলনামূলক বেশি। রোগীরা জানালেন মশক নিধনে কর্তৃপক্ষের অবহেলা ও নানা অব্যবস্থাপনার কথা। সন্ধ্যার পরে কি দিনের বেলাও কয়েল দিলেও মশা আসলে যায় না, প্রচুর মশা। তো এখান থেকে আর কি ডেঙ্গুটা হয়েছে। আমার চোখে দেখা 5-7 জন আছে যে তাদের ডেঙ্গু হয়েছে। 8 দিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর এখন বর্তমানে একটু সুস্থ। প্রচন্ড মাথা পেইন, বমি, পাতলা পায়খানা, পেটে পেইন, তারপরে জ্বর, আর এগুলো নিয়ে এখন ভুগতেছি। শরীরের কন্ডিশন আগের থেকে অনেক ভালো, কিন্তু এটা যে কমে যাইতেছে এটা বুঝতে পারতেছি না। পরীক্ষা নিরীক্ষার পরে যে আমরা জানতে পারলাম যে একটু খারাপ অবস্থার মধ্যে আছে। আক্রান্ত শিশুদের অভিভাবকরা জানালেন শিশুদের কষ্টের কথা। বাচ্চা অসুস্থ, আজকে 10 দিন, এই জায়গায় 6 দিন, এখন ভালো অবস্থা। মেডিকেল আজকে 3 দিন, ইনশাআল্লাহ মোটামুটি কিছুটা অনেকটাই ভালো। বর্ষা মৌসুমকে ডেঙ্গু আক্রান্তের পিক আওয়ার উল্লেখ করে করণীয় বর্জনীয় জানালেন হাসপাতালের পরিচালক। জ্বর থাকতেই হবে, মাথা ব্যথা, শরীর ব্যথা থাকতে হবে তা কিন্তু না। এখন কিন্তু সিমটমসের যে ধরন সেটা কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। দেখা যাচ্ছে তার প্রচন্ড জ্বর নাই, হয়তো 99-100 জ্বর, সাথে তার পেট ব্যথা আছে বা পাতলা পায়খানা, বমি, বা সে নিস্তেজ হয়ে পড়তেছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হবে। 2-3 দিন ধরে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার পরামর্শও দেন এই চিকিৎসক। কোনোভাবেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। তাই বিশেষজ্ঞরা মনে করছেন কর্তৃপক্ষের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু শনাক্তের হার। আক্রান্তের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। এর সংক্রমণে চলতি মাসেই প্রাণ গেছে 11 জনের এবং আক্রান্ত হয়েছে 907 জন। তবে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নগরীতে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। সর্বশেষ গত সোমবার 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 66 জন। এদিন এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 907 জন। এর মধ্যে মারা গেছে 11 জন। জ্বর, বমি, পেট ব্যথা, শরীরে র্যাশ সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে রোগীরা। প্রচন্ড মাথা ঘুরায়, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা, কথা বলতেও পারি না। সকালে আমি যখন আসছি তখন বেশি খারাপ ছিল, শরীরের অবস্থা বেশি ভালো, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়ার পরে ইনশাআল্লাহ এখানে চিকিৎসা খুব ভালো লাগতেছে। রোগী ভালো, রোগী ফুলরে দিছি, রোগী গেটের বাইরে গিয়ে চলে গেছে। আমাদের অলরেডি গেটের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন জ্বরে আক্রান্ত হলেই দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা সহ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
আমরা সবসময় সাজেস্ট করি ডেঙ্গু রোগীদেরকে 24 ঘন্টা মশারির ভিতরে থাকতে বলি, যাতে ওনার থেকে আশেপাশে না ছড়ায়। ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আলাদা কর্নার করা সহ পর্যাপ্ত ওষুধপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন আছে, নর্মাল স্যালাইন, তারপর হচ্ছে কিট, ওই যে ডেঙ্গু টেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট আছে, এবং কারো যদি ব্লাড ট্রান্সফিউশন লাগে, প্লাটলেট ট্রান্সফিউশন করতে হয়, তাহলে আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ প্লাটলেট ট্রান্সফিউশন ব্যবস্থা আছে। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে বলে জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। জমা পানি আমাদেরকে পরিষ্কার আশপাশ ছাদের মধ্যে কিংবা আপনার টবের মধ্যে পানি জমা পানি ফেলে দিতে হবে। সেই হিসাবে আমাদের নর্মাল মশক নিধন কার্যক্রম চলমান আছে, এটা চলবে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা জরুরি বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে আমরা দেখলাম যে অন্যান্য জেলা বা রাজধানীর মতো চট্টগ্রামেও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, ঠিক আজকের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কি দেখছেন জানতে চাই। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। আমি যদি চট্টগ্রামের কথা বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে 50 জন আক্রান্ত হয়েছে এবং চলতি বছরে মোট 1995 জন আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে 961 জন এবং উপজেলার মধ্যে 334 জন আক্রান্ত হয়েছেন। এবং গত মাসে অর্থাৎ শুধু সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে চলতি বছরের মধ্যে মোট 16 জনের মৃত্যু হয়েছে। বলে রাখি, এর আগের বছর অর্থাৎ গত বছরে কিন্তু 107 জনের মৃত্যু হয়েছিল চট্টগ্রামে। অন্যদিকে চট্টগ্রামের যে সিভিল সার্জন রয়েছে, তিনি কিন্তু তাদের উপজেলার মধ্যে যে হাসপাতালগুলো রয়েছে তারা পর্যাপ্ত পরিমাণের ডেঙ্গু কর্নার তারা প্রস্তুত রেখেছেন এবং ইতিমধ্যে যারা ভর্তি হয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন। আর চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু একটি আলাদা করে একটি ওয়ার্ডকে তারা ডেঙ্গু কর্নার হিসেবে তারা রোগীদের চিকিৎসা দিচ্ছেন আলাদাভাবে। এবং যে চিকিৎসকরা জানিয়েছেন যারা ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে তারা যেহেতু মশারি টাঙিয়ে কিন্তু তারা দেখে রাখা হয়, কারণ তার শরীরে যে ডেঙ্গু কোনো একটি মশা যদি তাকে কামড় দেয়, অন্য সুস্থ মানুষের কামড় দিলে তার মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে। সেই জন্য তারা মশারি টাঙিয়ে কিন্তু রোগীদের রাখা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছেন তারা নিয়মিত তাদের মশক নিধন যে ওষুধ সেটি কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন আসলে এডিস মশা জন্মাচ্ছে কিন্তু পরিষ্কার পানি থেকে। এই পরিষ্কার পানি বলতে মানুষের বাড়ি ঘরে যে ছাদ বাগান রয়েছে, এই যে ডাবের খোসা এবং গাড়ির টায়ার এবং যে বাড়ির আশেপাশে কিন্তু নিজ উদ্যোগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় তাহলে ডেঙ্গুর এই যে প্রাদুর্ভাব যেটা বেড়েছে সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব বলে সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে। এবং তারা নিয়মিত কিন্তু প্রতিটি ওয়ার্ডে কিন্তু তাদের এই যে ওষুধ ছিটানোর যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আর সিভিল সার্জন সবাইকে অনুরোধ করেছেন বাড়ির আশপাশে পরিষ্কার করে তারা কিন্তু নিজ উদ্যোগে যেন পরিষ্কার করেন এবং সচেতন থাকেন, তাহলে কিন্তু ডেঙ্গু থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ তথ্য জানানোর জন্য। অন্তর্বর্তী সরকার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার সংলাপে বসবে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। প্রেস সচিব বলেছেন 6টি সংস্কার কমিশন এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী 2-3 দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ হবে। কতক্ষণ সংলাপ হবে বা একদিনেই সবার সঙ্গে সংলাপ হবে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেছেন এটি একটি চলমান প্রক্রিয়া, আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়ক
তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। আর এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। গাজীপুর সিটি কর্পোরেশনে কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ পথচারীরা। বিগত দিনে জনপ্রতিনিধিরা নানা আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। কোনাবাড়ি কাশিমপুর থেকে মেহেদি হাসানের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গাজীপুর মহানগরের কোনাবাড়ি কাশিমপুর রাস্তাটি একটু বৃষ্টি হলেই পানি জমে। যানবাহনে চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটেও চলা যায় না। মহানগরের কোনাবাড়ি থেকে কাশিমপুর হয়ে নরসিংহপুর রাস্তাটি ব্যবহারে গণপরিবহন চালকদেরও অনীহা। এই রাস্তাটা আমার মনে হয় আমার মতে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে পচা একটা রাস্তা। হালকা একটু বৃষ্টি হলে এই রাস্তাতে চলাফেরা করা যায় না, প্রায় অটো উল্টে যায় রাস্তার ভিতরে। এই জায়গায় আর ওই জায়গায়, এই দুই জায়গায় একবারে গুরুতরভাবে হয়, অটো উল্টে যায়। রাস্তাটি সংস্কারে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। রাস্তাটা একটা মরণ ফাঁদ, এখানে যখন বৃষ্টি হয় ওই সময় তো যাতায়াত করাই যায় না। নতুন সরকারের কাছে আমরা আবেদন, এই রাস্তার জন্য দ্রুত এর কাজ হয়। তবে দ্রুতই রাস্তাটি সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন সাবেক এই জনপ্রতিনিধি। এই সরকারের অধীনে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক নিয়োগ হয়েছে। তা আমি সেই প্রশাসক মহোদয়কে বলবো যে দ্রুত আমাদের এই কোনাবাড়ি কাশিমপুরের এই জনপথটি একটি সংস্কার করে অন্তত এটাকে মানুষ চলাচলের জন্য একটু উপযোগী করে যাতে দেয়। শুধু আশ্বাস নয়, রাস্তাটি সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর যৌক্তিকতা আছে বলে মনে করেন এই দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। আন্দোলনকারীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেছেন। আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ জানান, চাকরির বয়সসীমা 35 করার বিষয়ে আশ্বস্ত করেছেন কমিটির আহ্বায়ক। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। চাকুরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে গত 30 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। দাবি খতিয়ে দেখতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজ শুরুর দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক করেন চাকুরিতে বয়সসীমা 35 প্রত্যাশীর 8 সমন্বয়ক। বৈঠক শেষে সমন্বয়করা বলেন, বাস্তবসম্মত দাবি মেনে নেওয়ার বিষয়ে কমিটির কাছ থেকে আশ্বাস মিলেছে। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35, শর্ত সাপেক্ষে উন্মুক্ত। এই বিষয়টি নিয়ে আজকে আমরা স্যারের মিটিং কল টাইম অনুযায়ী আমরা আজকে এখানে এসেছি। আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন কতটুকু করা যা যৌক্তিক সেটা আমরা আবার সার্বিক পরিস্থিতির আলোকে চিন্তা করব, করে ফাইনালি আমরা চূড়ান্ত করলে তখন আবার আমরা বলতে পারবো যে এটা আমরা করেছি। তবে বয়সসীমা কত হবে সেটি আরও পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। এটা নিয়ে আলাপ আলোচনা করব, আমরা আরো ভালো করে দেখব, দেখে তারপরে আমাদের সিদ্ধান্ত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে পাল্লা দিয়ে চলছে 3 চাকার বাহন। নাকের ডগায় অবাধে চলাচল করলেও নির্বিকার পুলিশ প্রশাসন। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মানুষ। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
মহাসড়কে শৃঙ্খলা রোধে গেল 25 সেপ্টেম্বর থ্রি হুইলার বন্ধে পুনরায় নির্দেশনা জারি করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। মানিকগঞ্জ জেলার পাটুরিয়া থেকে গোলরা বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে বেপরোয়াভাবে চলাফেরা করছে 3 চাকার বিভিন্ন বাহন। তাতে পুলিশের তেমন কোনো ভূমিকা নেই। শৃঙ্খলা রোধে শুধুমাত্র বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিকের ভূমিকা কিছুটা চোখে পড়লেও বিআরটিএ কিংবা প্রশাসন রয়েছে চুপচাপ। অটো রিক্সা এগুলা মেন রাস্তায় উঠলে আমাদের অনেকটা বড় সমস্যা হয়। ওরা তো কমান মানে না, হরেন দিলেও না, বাইচা পায় না, বড় গাড়ি চালানো কষ্ট হয়। পুলিশ লাইনে যে কাটাটা হুট করে রানিং ঘোরান দিছে, মনে করলেন আমি যদি খালি সচেতন না থাকতাম তাহলে উইরা গেত কই গেত তার ঠিক নাই। বাস চালকদের সাথে কথা বলতেই জানালেন পুলিশের তেমন তৎপরতা না থাকায় মহাসড়কে থ্রি হুইলারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দাবি জানান যেন দ্রুত 3 চাকার যানবাহনগুলো নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। নিয়ন্ত্রণ করার লোক নাই, হ্যাঁ, একটা যে বাধা দিব পুলিশ প্রশাসন ওরকম জোর দিচ্ছে না। তবে সিএনজি অটো চালকরা বললেন নিষেধাজ্ঞার পরও পেটের দায়ে মহাসড়কে চলাচল করছেন তারা। হাই রোড ছাড়া তো মনে করেন এই আশপাশের অলিগলি দিয়ে ঢুকুন লাগে আমাকে গাড়ি নিয়ে। হাইওয়ে রিক্স এটা নিষিদ্ধ, কিন্তু তারপরও ভাই পেটের দায়ে চলতে হয়। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে মহাসড়কে থ্রি হুইলার সহ অবৈধ যান চলাচল বন্ধে জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। মানিকগঞ্জ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল করছে, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়, প্রতি নিয়মিত চলমান আছে। আর পুলিশের পক্ষ থেকে জানানো হয় সড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে যথাযথ কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক থেকে এটা সক্রিয় আছে এবং যাতে থ্রি হুইলারের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া যায় সেজন্য আমরা কাজ করছি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়ে গেছেন তা জানা নেই র্যাবের। সংস্থার মুখপাত্র মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। ছাত্র জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথাও অস্বীকার করেন তিনি। দুর্গাপূজা ঘিরে উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব প্রস্তুত বলেও জানান মুনিম ফেরদৌস। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন। 5 আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন। দেশের একটি গণমাধ্যমে এই সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে র্যাবের ভূমিকা জানতে চাওয়া হয়। জবাবে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন, তার পলায়নে র্যাবের কোনো উদাসীনতা বা গাফিলতি ছিল না। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বলেন, আন্দোলনের সময় গুলি বর্ষণকারী ও হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই, বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত বেগবান করতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে র্যাব যে কোনো সহায়তা করতে প্রস্তুত, জানান মুনিম ফেরদৌস। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই সেটা এটা করেছে। নানা ইস্যুবহুল প্রেস কনফারেন্সে তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সারা বাংলাদেশে প্রায় 31,461টি পূজা মণ্ডপ রয়েছে, তো প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে 1455 টাকা করা হয়। বুধবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। ঘোষণায় বলা হয়, ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 121 টাকা 32 পয়সা এবং অটো গ্যাসের মূল্য প্রতি লিটার 66 টাকা 84 পয়সা নির্ধারণ করা হয়েছে। শেষ করছি মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর মুগদা হাসপাতালে বাড়ছে রোগী। চট্টগ্রামে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ, সতর্ক থাকার পরামর্শ। রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ আগামী শনিবার।
সংস্কারের পাশাপাশি গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংস্কারের অভাবে বেহাল গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর সড়ক, পথচারীর দুর্ভোগ চরমে, আশ্বাস ছাড়া কিছুই মেলেনি কর্তৃপক্ষের কাছে। এবং নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে 3 হুইলারের দাপট, অবাধে চলাচল করলেও নির্বিকার প্রশাসন, ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মানুষের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকেন ধন্যবাদ সবাই।